স্বাগত জানাচ্ছি ডিবিসি খেলার দুনিয়ায়। দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি মোহাম্মদ নাজিম। দর্শক, কিছু সংবাদের বিশ্লেষণে আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী। আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি খেলার দুনিয়ায়। দেবদা, যেমনটা হচ্ছে যে আপনার বাংলাদেশ সিরিজ তো জিততে পেরেছে নেদারল্যান্ডসের বিপক্ষে, কিন্তু এই জায়গাটাতে কি আসলে প্রস্তুতির ঘাটতিটা কি থেকে গেল কিনা? আপনার ব্যাটিংটা নিয়ে কি বলবেন? কারণ দুই ম্যাচেই কিন্তু আপনার টপ অর্ডারই শুধু ব্যাটিং করেছে, লোয়ার অর্ডার কিংবা মিডল অর্ডার ব্যাট করতে পারেনি। থ্যাংক ইউ নাজিম। ফার্স্ট, এই ব্যাপারটা প্রথম ম্যাচের প্রেক্ষাপটে বাংলাদেশ যখন টস জিতলো, কুয়াশা পড়বে বাংলাদেশ সেটা জানে, ফিল্ডিং নিল, অল্প রান অল আউট করলো, খুব কনভিনসিংলি একটা ম্যাচ জিতলো। ওই পর্যন্ত অ্যাবসোলুটলি ফ্যান্টাস্টিক। সেকেন্ড যে ম্যাচটা, আপনি নেদারল্যান্ডসের সঙ্গে এই সিরিজটা, এটা তো বড় কোনো সিরিজ না, এটা প্রস্তুতির জন্যই নেদারল্যান্ডস টিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রস্তুতি যদি লক্ষ্য হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার ব্যাটারদের ঝালিয়ে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল। স্পেসিফিক্যালি আপনি যখন সেকেন্ড ম্যাচটাতেও টস জিতলেন, লিটন সিরিজ শুরুর আগে প্রেস কনফারেন্সে বলেছিলেন যে 200-250 করা এটা একটা অভ্যস্ততার ব্যাপার। সেই কথা যদি আমরা বেঞ্চমার্ক ধরে নিই, হুইচ ইজ ট্রু অ্যাকচুয়ালি, অভ্যস্ততার ব্যাপার, তো ব্যাটসম্যানরা তো সেই অভ্যস্ততায় অভ্যস্ত হচ্ছেন না। এখন নেদারল্যান্ডস যে ধরনের প্রতিপক্ষ, বাংলাদেশের এই ব্যাটিং লাইন আপকে চ্যালেঞ্জ জানানোর মতো বোলিং বা তাদের স্পিয়ার হেড ওরকম কোনো কিছু নেই। তখনও যদি বাংলাদেশের ব্যাটাররা ওই সাহসটা না করতে পারে, এটা খুবই আনফর্চুনেট। এবং তানজিদ তামিম তো প্রেস কনফারেন্সে বলেছেন এটা ক্যাপ্টেন এবং টিম ম্যানেজমেন্টের কল। ব্যাপারটা এরকম হতে পারে, আমি শিওর না, কিন্তু হতে পারে যে তারা হয়তো মনে করেছেন আগে সিরিজ নিশ্চিত করে নেই, থার্ড ম্যাচে গিয়ে আমরা এক্সপেরিমেন্ট করব। এখন থার্ড ম্যাচেও তো একই ঘটনা ঘটতে পারে, ইট ক্যান হ্যাপেন। নেদারল্যান্ডস আগের ম্যাচে তো 100 রান আউট হয়ে যেত, থার্ড ম্যাচে যদি একই রকম হয়। সো ব্যাপারটা হচ্ছে যে সুযোগ থাকার পরও সেই সুযোগটা না নেওয়া কিংবা সেই সুযোগটা নেওয়ার চ্যালেঞ্জটা না নেওয়া, এটা আমার কিছু ক্ষেত্রে মনে হয় যে বাংলাদেশ দলের জন্য সেটব্যাক হিসেবে কাজ করলেও করতে পারে। কেননা আপনার মিডল অর্ডার, আপনি ইউ ক্যান নেইম ইট, তাওহিদ হৃদয় কিংবা জাকের আলী অনিক, এখনও পর্যন্ত শামীম হোসেন পাটোয়ারি একটা ম্যাচ পর্যন্ত পাননি, নুরুল হাসান সোহান একটা ম্যাচ পর্যন্ত পাননি। সো এই যে চারজন, আমরা বিভিন্ন সময়ে এর আগে দেখেছি যে একটা পার্টিকুলার টুর্নামেন্টে কোনো একটা পার্টিকুলার দলের টপ অর্ডার দারুণ পারফর্ম করছে, কিন্তু একদম নকআউট একটা ম্যাচে গিয়ে সেমিফাইনাল ফাইনালে গিয়ে টপ অর্ডার কলাপস করছে, এবং ওই যে মিডল অর্ডার রানের মধ্যে নেই কিংবা প্র্যাকটিসের মধ্যে নেই কিংবা ম্যাচ প্র্যাকটিসের মধ্যে নেই, কলাপস করে যাচ্ছে, তার এক ম্যাচে বাদ হয়ে যাচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রেও তেমন হবে না, এটা তো হলফ করে বলা যায় না। বাট এই সুযোগটা বা এই চ্যালেঞ্জটা ডেফিনেটলি বাংলাদেশের নেওয়া উচিত ছিল। এবং যারা বলছেন যে টস জিতে ব্যাটিং করাটা উচিত হলো, আমি তাদের সঙ্গে সম্পূর্ণভাবে একমত। লিটন দাসের কথা যদি একটু বলি, যে তিনি টস জিতলেন, টস ভাগ্য কিন্তু লিটনের পক্ষে গেল, তো সেই জায়গাটাতে যে এক্সপেরিমেন্টের যে সাহসটা, সেই সাহসটাকে বাংলাদেশ করতে পারলো না, কিংবা মানে এশিয়া কাপের আগে সেই সাহসটাই বা দেখালো না, ব্যাটারদের উপর ভরসা রাখলো না। এটা কি আসলে মানে লিটন দাসের সুদূরপ্রসারী চিন্তাভাবনার অভাব দেখছেন কিনা এখানে? সুদূরপ্রসারী চিন্তাভাবনার অভাব আমি বলবো না, কিছু ক্ষেত্রে এটাকে আপনি বলতে পারেন যে চ্যালেঞ্জটা না নিতে চাওয়া, যেটা আমি আগেই বললাম। আর ব্যাটসম্যানের উপরে ভরসা নাই, এটা বোধহয় অবশ্যই ঠিক না, ভরসা অবশ্যই আছে। এখন চ্যালেঞ্জটা নিতে না চাওয়া, যে কোনো কারণে বাংলাদেশ আগে ব্যাট করলো, কেননা উইকেটটা শুরুর দিকে ব্যাট করার জন্য কিন্তু অতটাও ভালো থাকে না। সো দেখা গেল বাংলাদেশ ব্যাট করে 140 অল আউট হয়ে গেছে বা কোনো রকম 150 পর্যন্ত করলো, তো তখন হয়তো বাংলাদেশ টিমের মধ্যে ওই একটা সেটব্যাক কাজ করবে, আসলে কি হচ্ছে, ওই চ্যালেঞ্জটা তারা নিতে চায়নি। এবং এর ফলে যেটা হয়, যারা বাইরে বসে থাকা ব্যাটসম্যান, যারা বেস্ট 11-এর থেকেও ব্যাট করার সুযোগ পাননি, তাদের মধ্যেও না ওই ল্যাক অফ ম্যাচ প্র্যাকটিস একটা বড় ইম্প্যাক্ট অনেক সময় ফেলতে পারে। আমি জানি না এটা এশিয়া কাপে কত বড় ইম্প্যাক্ট ফেলবে, কিন্তু বাংলাদেশ ট্রিকটা মিস করে গেল। প্রস্তুতি ম্যাচের প্রস্তুতি নেওয়ার জন্য যে ধরনের কনভিকশন থাকা দরকার, যে ধরনের চ্যালেঞ্জেস নেওয়া দরকার, যে ধরনের ক্যালকুলেটিভ এক্সপেরিমেন্ট করা দরকার, বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে এর কোনোটাই করতে চায়নি। শুধুমাত্র বোলিংয়ের জায়গাতে নাসুমের ইনক্লুশন ওয়াজ মানে বেটার ডিসিশন। শরীফুলকে বেঞ্চ করে তামিমকে সাকিবকে খেলানো, দ্যাট ওয়াজ এ গুড ডিসিশন। এবং আমি পার্সোনালি ফিল করি নেদারল্যান্ডসের এই ব্যাটিং লাইন আপের এগেনস্টে অ্যাকচুয়ালি তাসকিন মুস্তাফিজেরও খুব বেশি কিছু প্রুফ করার নেই, বরং সাইফুদ্দিনকেও যদি সুযোগ দেওয়া হতো, আমার মনে হয় যে প্রস্তুতির মতো হতো। বেঞ্চের কথা যদি বলি, যে বেঞ্চ এখনো পর্যন্ত টেস্টেড হয়নি, মানে পরীক্ষা হয়নি তাদের, তো সেই জায়গাটাতে আসলে বাংলাদেশ যে একটা কম্বিনেশন সাজানোর বিষয় আছে, তাসকিন মুস্তাফিজকে খেলালো, তো আপনার সেই জায়গায় নিশ্চয়ই তারা আরব আমিরাতে গিয়ে খেলবেন, এশিয়া কাপে তারা নিশ্চয়ই 3টা ম্যাচের 2টো ম্যাচে অন্তত তারা খেলার সুযোগ পাবেন। তাদের পরিবর্তে যেমনটা আপনি বলছিলেন সাইফুদ্দিন কিংবা আপনার বাকি যারা আছে, তো তাদেরকে আসলে দেখে নিলে কিন্তু পরবর্তীতে তাদের কাছে বাংলাদেশের কাছে একটা অপশন বাড়তো। বাংলাদেশ কয়েকটা সুযোগ মিস করে গেল কিনা এই জায়গায়?
সেটা তো আমি জাস্ট মানে আপনার আগের প্রশ্নের উত্তরে বললাম। এখানে আরেকটা ব্যাপার আপনি অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার যে প্রতিপক্ষ হংকং, শ্রীলঙ্কা, আফগানিস্তান, এই প্রতিপক্ষগুলো সম্পর্কে, হংকং সম্পর্কে আপনি তুলনামূলক কম জানবেন, শুধুমাত্র স্ট্যাটস থাকবে, আপনি ভিডিও দেখবেন, কারণ হংকংয়ের সঙ্গে আপনি খেলেন না। শ্রীলঙ্কা আফগানিস্তানের সঙ্গে নিয়মিত খেলেন, শ্রীলঙ্কাকে আপনি সিরিজ হারিয়ে এসেছেন। সো তাদের এগেনস্টে আপনার পার্টিকুলার আবুধাবির ওই মাঠে কী ধরনের উইকেট হয় এটা আমরা সবাই জানি। সো ওই ব্যাপারগুলো মাথায় রেখে যদি প্রস্তুতিটা নেওয়া হতো যে শ্রীলঙ্কার এগেনস্টে আমার গেম প্ল্যানটা থাকবে, আফগানিস্তানের এগেনস্টে আমার কী গেম প্ল্যানটা থাকবে, কোন বোলারদের আমি ডিপ্লয় করাবো, সো ওই ধরনের ক্যালকুলেটিভ চিন্তাগুলো যদি আমরা বেস্ট 11-এ প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে দেখতে পারতাম, আমার মনে হয় সেটা আইডিয়াল একটা প্রস্তুতি হয়েছে। সেটা আমরা বলতে পারতাম ম্যাচ হারা জেতা তো থাকবেই। বাংলাদেশ যদি নেদারল্যান্ডসের সঙ্গে লেটসে থার্ড ম্যাচটা হেরে যায়, বাংলাদেশ ক্রিকেট তো শেষ না। সিরিজও যদি বাংলাদেশ হারতো তাতেও খুব বেশি কিছু যায় আসে না। ধরেন আপনি আমরা লিখবো, বলবো, সমালোচনা করব, কিন্তু বাংলাদেশের যেটা ফোকাস পয়েন্ট যে আমাদের প্রস্তুতিটা যেভাবে নেওয়া দরকার অপোনেন্ট বিবেচনা করে আমরা সেভাবে নিতে পেরেছি কিনা, সো বাংলাদেশ ওই জায়গাটাতে আরেকটু চ্যালেঞ্জ হয়তো বা নিতে পারতো। এই দলটাকে নিয়ে মানে সামনে এশিয়া কাপ আসছে, খুবই কাছাকাছি চলে এসেছে, বাংলাদেশ টানা 3টা সিরিজ জিতলো, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নেদারল্যান্ডস। তো সেই জায়গাটাতে আপনি এশিয়া কাপে এই বাংলাদেশটাকে কোথায় দেখছেন? আমি খুবই অপটিমিস্টিক। বাংলাদেশের এই টিমটার রিসেন্ট পাস্টে টি-20 ক্রিকেটটা যে ধরনের ক্রিকেট খেলেছে, আমি খুবই অপটিমিস্টিক এই কারণে যে যখন থেকে পারভেজ এবং তামিম দুজন ওপেন করছে, গড়ে 75% ম্যাচে বাংলাদেশ পাওয়ার পেতে 45 to 50 রানস করেছে। এবং বাংলাদেশের এই যে স্টার্টটা খুব ভালো হচ্ছে। যে জায়গাটাতে আমরা ফেল করে যাচ্ছি সেটা হচ্ছে মিডল ওভার্সের প্রপার ইউজ। এবং লিটন প্রেস কনফারেন্সে বলেছিলেন যে সাইফের কাছ থেকে তারা মিডল ওভারে কুইক রান করতে পারে ওই একটা অ্যাপ্রোচ চান, যেটা ফার্স্ট ম্যাচে সাইফ দারুণভাবে করে দেখিয়েছেন। একই সঙ্গে 2-1 ওভার বোলিং, যেটা আমরা 6 বোলিং অপশন হিসেবে বিবেচনা করি বা টিম ম্যানেজমেন্ট করে। সো হংকংয়ের সঙ্গে বাংলাদেশ কনভিন্সিংলি জিতবে এটা আমরা এক্সপেক্ট করি। শ্রীলঙ্কার সঙ্গেও বাংলাদেশ জিতবে সেটা আমরা এক্সপেক্ট করি। আফগানিস্তানকে আপনি টি-20-তে যত ভালো টিমই মনে করেন না কেন, আবুধাবির কন্ডিশনে আফগানিস্তান ফেভারিট হলেও বাংলাদেশ এশিয়া কাপের গ্রুপ থেকে তারা যদি টপ হয়, আমি অ্যাটলিস্ট অবাক হব না। টপ হওয়ার সামর্থ্য এবং টপ হয়ে পরের রাউন্ডে যাওয়ার সামর্থ্য বাংলাদেশের আছে। জিনিসটা হচ্ছে যে বাংলাদেশ ওই সাহসটা দেখাতে পারবে কিনা, ওই কনভিকশনটা প্লেয়ারদের মধ্যে থাকবে কিনা যে আমরা যে পরিস্থিতিতে মাঠে নামছি, আমাদের ব্যাক অফ দ্য শোল্ডার 3টা সিরিজ উইন আছে। সো এটা অনেক সিগনিফিক্যান্ট একটা ব্যাপার অ্যাকর্ডিং টু আপনার প্লেয়ারদের মধ্যে যে আত্মবিশ্বাস থাকে সেই দিক থেকে হিসাব করলে। সো ওই মাইন্ডসেট আপ নিয়ে যদি বাংলাদেশ এশিয়া কাপে যেতে পারে এবং হংকংয়ের সঙ্গে ফার্স্ট ম্যাচ জিতে একটা হাই নোটে শুরু করতে পারে, কনভিন্সিংলি জিততে পারে, পরের 2 ম্যাচ আমার মনে হয় না বাংলাদেশকে আটকানো শ্রীলঙ্কা বা আফগানিস্তানের পক্ষে খুব একটা সহজ হবে। মোমেন্টাম তো বাংলাদেশের পক্ষে, তো সেই জায়গাটাতে আসলে যখন এই আত্মবিশ্বাসটা নিয়ে যাচ্ছে, তো প্রত্যাশার চাপ বেশি থাকছে কিনা বাংলাদেশের? কারণ বাংলাদেশ কিন্তু অতীতে এরকম হয়েছে, মেগা ইভেন্টের আগে আপনার প্রত্যাশার চাপ অনেক থাকে কিন্তু মেগা ইভেন্টে গিয়ে ফেল করে। তো সেই জায়গাটাতে আপনার এশিয়া কাপের আগে এত বড় একটা প্রত্যাশা কিন্তু বাংলাদেশকে ঘিরে থাকবে, সমর্থকদেরও থাকবে, সবার থাকবে। তো সেটা কি প্রত্যাশার চাপটা তাদের কি বেশি বাড়িয়ে দিবে কিনা? বাংলাদেশের মতো ক্রিকেট প্লেয়িং কান্ট্রিতে 10 বছর আগেও প্রত্যাশার চাপ ছিল, আগামীতেও থাকবে। প্রফেশনাল ক্রিকেটার হিসেবে প্লেয়ারদের এগুলো হ্যান্ডেল করতে হবে, কেননা আপনার দেশের মানুষজন আপনাদের দিকে তাকিয়ে থাকবে, আপনারা ভালো খেলবেন এটা এক্সপেক্ট করবে। সো এই প্রেশারটা তো থাকবেই। রেদার এটাকে প্রেশার হিসেবে না নিয়ে এটাকে রেসপন্সিবিলিটির জায়গা থেকে প্লেয়াররা যদি এনজয় করে, আমার মনে হয় যে বাংলাদেশের জন্য এশিয়া কাপে ভালো কিছু অপেক্ষা করছে। হ্যাঁ, সেকেন্ড ফেজে যাওয়ার পরে যখন বেটার টিমের সঙ্গে বাংলাদেশ খেলবে তখন আসলে সত্যিকার অর্থেই বাংলাদেশের টেস্ট অফ ক্যারেক্টারটা আমরা দেখতে পাবো। বাট মানুষ কি ভাবছে, গণমাধ্যম কি বলছে, কী ধরনের সমালোচনা হচ্ছে, কী ধরনের কথা হচ্ছে, এগুলো নিয়ে বোধহয় ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট কাউরই বদার হওয়া একদমই উচিত হবে না। বরং তাদের যেটা প্ল্যান, এই যে আমরা আলোচনা করছি যে সেকেন্ড ম্যাচে টস জিতে ব্যাটিং নেওয়া উচিত ছিল, তারা তো তাদের মতো করে চিন্তা করে ডিসিশনটা নিয়েছে। আমার কথা হচ্ছে যে কে কী বলছে এদিকে মাথা না দিয়ে আপনাদের যেটা প্ল্যান আমরা দেখতে চাই, আমাদের রং প্রমাণ করে আপনারা আপনাদের প্ল্যানে এগিয়ে যান, সাকসেসফুলি এক্সিকিউট করেন এবং সাকসেসফুল হয় বাংলাদেশে ব্যাক করেন। টিম কম্বিনেশনের কথা বলছিলেন আপনি কিছুক্ষণ আগে, যে সাইফ আসার পর তাকে যে মিডল ওভারে তাকে যে নিয়ে পরিকল্পনা ছিল সেটাতে কিন্তু সে সফল হয়েছে। সেই জায়গাটাতে যখন সাইফ আসার পর শামীম পাটোয়ারি বাইরে চলে গেছেন, আনফিট ছিলেন, তো সেই জায়গাটাতে একটা হেলদি কম্পিটিশন হচ্ছে দলের মধ্যে, কে জায়গা পাবে, এই ফাইটটা কি আসলে মানে টিম কম্বিনেশনের জন্য কতটুকু চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো? ক্রিকেটারদের জন্য একটা পজিটিভ নোট কিনা যে বাকিরা যারা যে আমরা দলের বাইরে থাকবো, আমরা ভালো চেষ্টা করে দলে ঢোকার চেষ্টা করব? নাজিম, এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট অনেক সময় আমরা পিক করি না, সেটা হচ্ছে
আপনি যদি শামীম হোসেন পাটোয়ারিকে বেস্ট 11 থেকে উঠিয়ে নেন, প্রথম দুইজন বাদ দিলে মুস্তাফিজ বা শরীফুল আসার আগ পর্যন্ত বাংলাদেশের এন্টায়ার ব্যাটিং লাইন আপে যদি নাসুমও না থাকে, কোনো লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান নাই। আপনি 3, 4, 5, 6, 7 এমনকি 8 পর্যন্ত যদি আমি তানজিম সাকিবকেও ধরি, সেই ক্ষেত্রে বাংলাদেশের এই যে 6 জন ব্যাটসম্যান সবাই ডানহাতি, এটা কিন্তু বাংলাদেশের জন্য গেম সিচুয়েশনে বড় দলের এগেনস্টে, স্পেশালি আফগানিস্তান, শ্রীলঙ্কার মতো যারা স্পিনে যথেষ্ট ভালো, তাদের এগেনস্টে বিরাট চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। আমি কথাটা এই জন্য বললাম যে আপনি বলছেন সাইফের কথা, সাইফ তাওহিদ হৃদয়কে রিপ্লেস করতে পারেন, করতেই পারেন। কেন আমি কথাটা এই জন্য বলছি যে আপনি যদি হিসেব করেন লিটন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, এদের কেউই কিন্তু বল করেন না। সাইফই একমাত্র বাংলাদেশের মিডল অর্ডার বা টপ অর্ডার ব্যাটসম্যানের মধ্যে যিনি বলটা করেন। সো সাইফের এখানে এক্সট্রা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ আছে। আর আপনি কোনোভাবেই শামীম হোসেন পাটোয়ারি যদি দলে বা একাদশে না থাকে, তাহলে সিক্সথ বোলিং অপশন ছাড়া আপনি নামতেই পারবেন না, ওই সাহস আপনার দেখানো উচিত হবে না। শামীম যদি থাকে, তখনও যদি সাইফ থাকে, আপনার সেই ক্ষেত্রে এক্সট্রা একটা অপশন তৈরি হলো, এক্সট্রা 2টা অপশন তৈরি হলো। সো এই ব্যাপারগুলো আমার মনে হয় যে অপোনেন্টের ব্যাটিং অর্ডারটা কেমন, এগুলো চিন্তা করে আসলে ডিসিশনটা নেওয়া হবে। বাট ইয়েস, দেন এগেন আপনি যেটা বলছিলেন যে হেলদি কম্পিটিশন, এই হেলদি কম্পিটিশনটা থাকাটা একটা দলের জন্য ব্লেসিংস। একই সঙ্গে আপনি পার্টিকুলার ডেতে, পার্টিকুলার কন্ডিশনে, পার্টিকুলার উইকেটে, পার্টিকুলার অপোনেন্টের এগেনস্টে কীভাবে আপনার বেস্ট 11টা সিলেক্ট করছেন, কোন স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, এবং সেটার এক্সিকিউশন, এগুলো খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। মুস্তাফিজের কথাও যদি বলি, যেটা হচ্ছে যে টানা ভালো পারফর্ম করে যাচ্ছেন, তাকে নিয়ে কিন্তু অনেক আশা থাকবে, কারণ আপনার আরব আমিরাতের কন্ডিশন, সে কিন্তু খেলে অভ্যস্ত। সেই জায়গাটাতে এক্সপেক্টর হতে পারেন কিনা আপনার পেস ইউনিটের ক্ষেত্রে? তাসকিন তো আছেনই, পাশাপাশি যদি আমরা মুস্তাফিজের কাছ থেকে যেরকম পারফরমেন্স প্রত্যাশা করি, সেই জায়গাটাতে মুস্তাফিজ কতটা পূরণ করতে পারবেন প্রত্যাশা? মুস্তাফিজ এক্স ফ্যাক্টর না, মুস্তাফিজ ম্যাচ উইনিং ফ্যাক্টর হতে পারেন। কেননা আপনি মুস্তাফিজকে নর্মালি আমরা দেখি যে পাওয়ার প্লেতে হয়তো 1 ওভার করছেন, বলটা একটু পুরনো হয়ে যাওয়ার পর মিডল ওভারের দিকে 1টা ওভার সামটাইমস করছেন, এবং 17, 19 বা 18, 20 এই জায়গাগুলো মুস্তাফিজের জন্য রাখা হচ্ছে। কেননা ডেথ ওভারে হি ইজ অ্যামং দ্য টপ মোস্ট বোলার ইন দ্য ওয়ার্ল্ড ইন রিসেন্ট পাস্ট। সো মুস্তাফিজের কাছ থেকে আপনি অ্যাকচুয়ালি, বাট আপনি মানে আমি বোঝাতে চাচ্ছি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কী সার্ভিসটা চাচ্ছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যে আমি কি মুস্তাফিজকে উইকেট টেকিং রোলে দেখতে চাই, যে ভাই মুস্তাফিজরে আমি মিডল ওভারের মধ্যে 2 ওভার করাই দেবো, মুস্তাফিজ আমার 2টি উইকেট নিয়ে দেবে। অথবা আপনি ওয়েট করবেন যে না, আমি 17 বা 19, 18 বা 20 মুস্তাফিজকে করাবো, আমি ধরেই নেব ওই 12 বলে মুস্তাফিজ 12 রানের বেশি দেবে না। সো এই স্ট্র্যাটেজিটা বা মুস্তাফিজকে ক্যাপ্টেন কীভাবে ইউজ করছেন, গেম প্ল্যানের অংশ কি মুস্তাফিজকে নিয়ে, আমার মনে হয় এটাই মানে ডিফাইনিং ফ্যাক্টর হতে পারে। আর নতুন বলে তাসকিন ইজ লুকিং ভেরি ফিট। সবশেষ সিরিজে তাকে যথেষ্ট ফিট মনে হয়নি, এই সিরিজে তাকে যথেষ্ট ফিট মনে হচ্ছে। এবং এই ফিটনেস নিয়ে যখন তিনি সংযুক্ত আরব আমিরাতে যাবেন এবং যেভাবে বল করছেন, যে কনফিডেন্সটা নিয়ে যাবেন, নতুন বলে উইকেট নেওয়ার চেষ্টা করছেন এবং উইকেট পাচ্ছেনও, 2 ম্যাচেই তিনি পেয়েছেন, এটা আমার মনে হয় যে বাংলাদেশের জন্য দারুণ একটা এক্সাইটিং পেয়ার হতে যাচ্ছে, বা হয়েছে অলরেডি তাসকিন এবং মুস্তাফিজ। এর সঙ্গে থার্ড পেসার বা সিমার অপশনটাকে সেখানে ব্যাটিং ওয়াইজ, আপনি যেটা আমি আগে বলছিলাম যে লোয়ার অর্ডারে যদি লেফট হ্যান্ডেড ব্যাটিং এক্সপেক্ট করেন, সেই ক্ষেত্রে আপনার সাইফুদ্দিন কিন করাতে হবে, যিনি আবার ডেথ ওভারে রিসেন্ট টাইমে অতটাও ভালো করছেন না। আবার তানজিম সাকিবকে যদি আপনি ইনক্লুড করেন, রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, হি ক্যান মানে হিট দ্য বল হার্ড, ভালো রান করতে পারেন, ব্যাটিং অ্যাবিলিটি যথেষ্ট ভালো, তিনি রিসেন্ট টাইমে 50ও করেছেন। আবার নতুন বলে বেশ গতিতে বল করতে পারেন, উইকেট তুলতে পারেন, ভ্যারিয়েশন আছে। এগুলো হচ্ছে সবই ক্যালকুলেটিভ সিদ্ধান্ত হতে হবে টিম ম্যানেজমেন্টের। বাট বাংলাদেশের সামনে যথেষ্ট অপশনস রয়েছে। এই অপশনস কোন দিন আপনি কিভাবে ব্যবহার করছেন এবং অপশন কিভাবে আপনাকে সার্ভিস দিচ্ছে, এর উপরে সব কিছু নির্ভর করবে। ক্রিকেট নিয়ে অনেক আলোচনা হলো, আমরা কিন্তু বিসিবি নির্বাচন নিয়ে আলোচনা করব, তবে একটা বিরতির সময় এসেছে, বিরতি থেকে এসে আমরা আলোচনা করছি। দর্শক দেখছেন ডিবিসি খেলার দুনিয়া, নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, কিছু সংবাদের বিশ্লেষণ, আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া বিশ্লেষক দেব চৌধুরী। আমরা যেমনটা বিরতিতে যাওয়ার আগে বলছিলাম যে আপনার বিসিবি নির্বাচন নিয়ে কিন্তু এখন অনেকটাই সরগরম সব কিছু, তো সেই জায়গাটাতে আসলে এখন একটা সম্ভাব্য একটা ডেটও কিন্তু দিয়ে দিয়েছে, 4 অক্টোবর। হাতে সময় কম, এর মধ্যে আপনার আনুষ্ঠানিক সব কিছুই শেষ করতে হবে। বিসিবির জন্য কতটা চ্যালেঞ্জ এবং কমিশন গঠন করে কত দ্রুত সব কিছু সম্ভব মনে হচ্ছে? প্রথম কথা হচ্ছে, চ্যালেঞ্জ আমি খুব বেশি কিছু দেখি না নির্বাচন করার ক্ষেত্রে। কেননা বিসিবিতে এই মুহূর্তে যারা আছেন এবং যাদের কথা শোনা যাচ্ছে আসবেন, এখানে আসলে দ্বিতীয় কোনো পক্ষ আছে বলে আমার মনে হচ্ছে না। সো ওই চ্যালেঞ্জটা এখানে থাকবে, এই সম্ভাবনাটা কম। কিন্তু নির্বাচনের সময় যখন এগিয়ে আসবে, ভোটের খেলা তো, ভোটের খেলায় অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন আপনাদের রিপোর্টে দেখছিলাম যে নামগুলো বলা হচ্ছে, এর সাথে আসলে খুব বেশি নাম অ্যাড হবে, ক্লাব
ক্যাটাগরির কথা আমি বলছি, সেটা এই মুহূর্তে মনে হচ্ছে না। বাট আমার যেটা মানে নিজের অবজারভেশন, যেহেতু 10-12 বছর এই পেশাতে আমি কাজ করেছি, ক্রিকেট নিয়েই কাজ করেছি, আমার যেটা মনে হয় যে আপনি যে নামগুলো খেয়াল করেন, এই নামগুলোতে প্রজ্ঞা, অভিজ্ঞতা এবং সহজ কথা বলে উইজডম, ক্রিকেটিং উইজডম আছে, এরকম নাম কিন্তু তুলনামূলক কম। হ্যাঁ, ইয়াং, এনার্জেটিক, ক্রিকেটে অবদান আছে, ক্রিকেট চালাচ্ছেন, ক্রিকেট ভালো বোঝেন, ক্রিকেটের ভালো করতে চান, এরকম মানুষ ডেফিনেটলি আছেন। কিন্তু একই সঙ্গে কিছু সময়ে গিয়ে যখন এত বড় একটা অর্গানাইজেশন, যেখানে আপনার ইন্টারন্যাশনাল রিলেশনশিপ বিল্ড আপ এবং অনগোয়িং থাকার ব্যাপার আছে, সেখানে প্রজ্ঞা সম্পন্ন, অভিজ্ঞতা সম্পন্ন মানুষের একটা ঘাটতি এই ক্লাব কোটার যে নামগুলো সামনে আসছে, অন্তত এখনও পর্যন্ত সেটা আমার মনে হচ্ছে এই ঘাটতিটা আছে। এখন হয় কি, বাংলাদেশ ক্রিকেট সিস্টেমটা এমনভাবেই করা হয়েছে, এখানে আপনি তামিম ইকবালের নাম বলছিলেন, আমার তো মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটে সিনিয়ররা কী কারণে, আপনাদের রিপোর্টে আমি দেখলাম কী কারণে তার নাম শুনে বিব্রত হন এটা আমি জানি না, কিন্তু তামিম যদি বাংলাদেশ ক্রিকেটের দায়িত্বে আসেন, সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য তো ভালো হওয়ার কথা। কেননা বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যাগুলো কোথায়, সমস্যাগুলোর সমাধান কিভাবে করা জরুরি। তামিম নিজেও বলেছেন যে তিনি অনেক কিছুতে হাত দিতে চান না, 3-4টা জায়গা নিয়ে কাজ করতে চান, যেটা রিফ্লেকশন আমরা দেখতে পাবো। সো লেটস ওয়েলকাম হিম। কিন্তু কথাটা অন্য জায়গায়, কথা হচ্ছে প্রেসিডেন্ট কে হবে। আপনি একটা ব্যাপার সবসময় মাথায় রাখবেন যে বাংলাদেশ ক্রিকেট সিস্টেমে যিনি প্রেসিডেন্ট হন, হাতে গোনা ব্যতিক্রম যদি আপনি বাদ দেন, সরকারের অথবা রাজনৈতিক একটা সমর্থন ছাড়া কিংবা একটা আশীর্বাদ ছাড়া প্রেসিডেন্ট হওয়া এবং টিকে থাকা দুটোই কঠিন। সো ওই জায়গাতে বর্তমানে সরকার আসলে কাকে চাইবে, এখন তো আমিনুল ইসলাম বুলবুল আছেন, কিন্তু আপনি একবার তর্কের খাতিরে ধরে নেন তো যে আমিনুল ইসলাম বুলবুল আবারও এনএসসির কোটা থেকে কাউন্সিলরশিপ নিয়ে ডিরেক্টর হলেন, সবাই তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করলো। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা, জাতীয় নির্বাচনের হওয়ার পর যে দল, যে রাজনৈতিক দল বা যারাই ক্ষমতায় আসবে, তারা যদি আমিনুল ইসলাম বুলবুলকে না চায়, তারা তো জাস্ট ফারুক আহমেদকে যেভাবে সরানো হয়েছে ঠিক একইভাবে কাউন্সিলরশিপটা উঠিয়ে নেবে, তার ডিরেক্টরশিপ, প্রেসিডেন্টশিপ দুটোই চলে যাবে। তখন এই বোর্ডের মধ্যে আপনি নিশ্চিত থাকেন সেটা জেলা এবং বিভাগীয় পর্যায়গুলো আলোচনা হচ্ছে না। আমি জাস্ট গতকালকে রাত্রেও যে নামগুলো শুনেছি, দোজ আর ভেরি ইন্টারেস্টিং নেমস, এবং সেখানে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স মানে হেভিলি আছে। এটা যখন আপনারা রিপোর্ট করবেন তখন জানবেন। এই মুহূর্তে আমি নামগুলো বলছি না, নামগুলো দেখলেই আপনারা বুঝবেন যে এখানে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সরাসরি সম্পৃক্ত এরকম মানুষ আসছেন জেলা এবং বিভাগীয় পর্যায় থেকে। সেটাও কিন্তু কম ইম্পর্টেন্ট না, জেলা এবং বিভাগের ক্রিকেটের উন্নয়নের জন্য আমি পজিটিভলি ব্যাপারটা বলছি। সো হয় কি, নির্বাচনটা যেভাবেই হোক, ক্রিকেট বোর্ডের সভাপতি কে হবেন এই মুহূর্তে এটাই সবচেয়ে বড় বার্নিং কোশ্চেন হওয়া উচিত। কেননা এই যে ক্লাব ক্রিকেট থেকে উনি আসবেন না, উনি আসবেন, এক্স আসবেন না, এ আসবেন, এটা মোটামুটি সেটেল। সো তামিম ইকবাল শুধুমাত্র তিনি ডিরেক্টর হওয়ার জন্য বিসিবি ইলেকশন করছেন, এটা আপাত দৃষ্টিতে আমার মনে হয় না। বরং তামিম ইকবালের মূল চিন্তাটা বা মূল লক্ষ্যটা অবশ্যই বিসিবি প্রেসিডেন্সি, এবং সেটার জন্য সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা তামিমকে কতটুকু কোর্ডিয়ালি ওয়েলকাম করছে বা তামিমের ওপর কতটুকু আস্থা রাখছে, এটাও খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। কেননা একটা ব্যাপার মাথায় রাখা খুব জরুরি যে বাংলাদেশ ক্রিকেট সিস্টেমটা তো আর বাংলাদেশের বাইরে না, বাংলাদেশের রাজনীতির বাইরে না, সরকারেরও বাইরে না। এখানে যে দল যখনই ক্ষমতায় থাকুক তাদের একটা হিউজ ইনফ্লুয়েন্স থাকে, আমরা ইতিপূর্বেও দেখেছি। কেননা ক্রিকেটটা মানুষের আগ্রহের জায়গা, বাংলাদেশের একটা পজিটিভ যে ভাইব গ্লোবালি সেটা এনশিওর করার জায়গা, সেই পজিটিভ ভাইবটা বিশ্ব দরবারে ছড়িয়ে দেওয়ার জায়গা। সো এখানে যারা কাজ করবেন তাদেরকে সরকার এবং রাজনৈতিক দলগুলো তাদের আদর্শের অথবা তাদের মানসিকতার অথবা তাদের ছাতার নিচের লোক চাইবেন বলেই আমার মনে হয় এখনো পর্যন্ত। তবে এখানে খুব বেশি মেরুকরণ হওয়ার সুযোগ কম। অক্টোবরের 4 তারিখ আপনি বলছিলেন যে ইলেকশনের একটা সম্ভাব্য ডেটও পাওয়া গেছে, ফাহিম স্যার বলছিলেন যে অক্টোবরের ফার্স্ট উইকে ইলেকশন হবে। সো আমার মনে হয় যে ইলেকশন হোক, যোগ্য প্রার্থীরা আসুক, এবং ক্লাব ক্রিকেটের পাশাপাশি ক্লাব ক্রিকেটের যে ক্ষমতা সেটার পাশাপাশি রংপুর, রাজশাহী, সিলেট, বরিশাল প্রত্যেকটা বিভাগও যেন একইভাবে ক্ষমতায়িত হয়, একইভাবে ইনফ্লুয়েসড হয়। কবে নির্বাচন নিয়ে যদি একটু আমরা বলি, সেটা হচ্ছে যে আপনার ইলেকশন নাকি সিলেকশন? কারণ এরই মধ্যে যে একটা প্যানেল তৈরি হয়েছে সেখানে কিন্তু অলমোস্ট সবাই সিলেক্টেড। শুধুমাত্র একটা জায়গায় নিয়ে আপনার সভাপতি পদটাতে, সেখানে কিন্তু আপনার লড়াই হচ্ছে দুজনের মাঝে, সেলিম শাহেদ এবং মোহাম্মদ মিঠুন। আপনি কুয়াবের কথা বলছেন? জি। পরবর্তীতে যখন আপনার এই 4 সেপ্টেম্বর আপনার মানে কিছুদিন পরেই হবে, তো সেই জায়গাটাতে যখন আপনার নির্বাচিত হবে মোহাম্মদ মিঠুনই হয়তো বা সম্ভবত চলে আসেন,
তো সেই জায়গাটাতে আপনি কিভাবে দেখছেন একটু যদি ছোট করে বলতেন। মোহাম্মদ মিঠুন আসুক কিংবা ধরেন সেলিম শাহেদ ভাই আসুক, কোয়াপটা এর আগে যাদের আন্ডারে ছিলেন খুব সামান্য কিছু কাজ করেছেন। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ক্রিকেটারদের ওয়েলফেয়ারের কাজটাই এখানে আমরা খুব বেশি দেখতে পাইনি। যারাই দায়িত্বে থাকবেন এক্সপেক্ট করব তারা যেন ক্রিকেটারদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, এই যে প্রত্যেক বছর প্রিমিয়ার লিগ শেষে ওই ক্লাবের টাকা দেওয়া হয় নাই, ওই ক্লাব প্লেয়ারদের টাকা দেয় নাই, এই হচ্ছে ওই হচ্ছে, বিপিএলের টাকা পাওয়া যায় নাই, তারা যেন শুধুমাত্র প্লেয়ারদের স্বার্থ রক্ষায় প্লেয়ারদের পাশে দাঁড়ায় এবং একই সঙ্গে কোয়াব হয়ে বিসিবির অঙ্গ সংগঠন যেন হয়ে না যায়, এটাই প্রত্যাশা থাকবে। আপনাকে ধন্যবাদ জানাতে হচ্ছে। আমরা বিরতিতে যাবো, এর আগে আপনাকে বিদায় জানাতে হচ্ছে। ধন্যবাদ আমাদের সাথে Thank you. যুক্ত হওয়ার জন্য।